মাইক্রোসার্কুলেশন যেটা আমরা এখন তোমাদের এই আইটেমের একটা পয়েন্ট ছিল আর কি, মাইক্রোসার্কুলেশন। আমরা কিন্তু ইতোমধ্যে মাইক্রোসার্কুলেশনটা কিন্তু আমরা মানে ডিসক্রাইব আমরা মোটামুটি লাস্ট ক্লাসে করে ফেলেছি আর কি। দেখো এই ছবিটা দেখো। হুম, তো তোমাদের এটা কিন্তু শর্ট নোট আসবে, অবশ্যই আসবে, শর্ট নোট হিসেবে কিন্তু অবশ্যই আসবে। এবং তোমাদের কিন্তু টেবিল যে ভাইবা হয়, তোমাদের এই ভাইবাতে কিন্তু আস্ক করতে পারে, তোমাদের কিন্তু ধরতে পারে এটা। ঠিক আছে। তাহলে হচ্ছে যে মাইক্রো সার্কুলেশন মানে আমরা যেসব সার্কুলেশন দেখি, তোমরা যে অ্যানাটমিতে পড়ো সেটা তোমরা গ্রস অ্যানাটমি পড়ো, তাই না? আর মাইক্রো সার্কুলেশন হচ্ছে যেটা আমরা খালি চোখে দেখি না। সহজভাবে আমরা যেটাকে খালি চোখে দেখি না, সেটাকে আমরা বলতে যাচ্ছি যে মাইক্রো সার্কুলেশন হুইচ ইজ ভিজিবল আন্ডার আ মাইক্রোস্কোপ। ঠিক আছে। সেটাই হচ্ছে মাইক্রো সার্কুলেশন। এবং দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পার্ট অফ দ্য টোটাল সার্কুলেটরি সিস্টেম ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন। এটা আমরা যে সার্কুলেশনটাকে আমরা গ্রসলি ভাগ করেছি, একটা সিস্টেমিক সার্কুলেশন, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, এটা তোমরা জানো, তাই না? কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে মাইক্রো সার্কুলেশন হুইচ ইজ নট ভিজিবল আন্ডার নেকেড আই, উইথ দ্য নেকেড আই, হুইচ অনলি ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ। ঠিক আছে। তো দেখো এই ছবিটাই দেখো, এই মাইক্রো সার্কুলেশন দেখো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আর্টেরিয়াল পার্ট আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে ভেনাস পার্ট। এটা শুরু হয় কোত্থেকে? শুরু হয় হচ্ছে আর্টেরিয়াল থেকে। খেয়াল করো, দেখো, আর্টেরিয়াল, ঠিক না? আর্টেরিয়ালের পরে হচ্ছে, দেখো, এই যে মেটা আর্টেরিয়াল দেখা যাচ্ছে, তারপর পেরিক্যাপিলারি স্ফিংক্টার, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাপিলারিস, হ্যাঁ, এবং যে দেখো যে ভেনিউলস দেখতে পাচ্ছ, ভেনিউলস। এই কয়টা হচ্ছে মাইক্রোসার্কুলেশনের পার্ট। একটা হচ্ছে আর্টেরিয়াল, দেন হচ্ছে মেটা আর্টেরিয়াল, তারপর হচ্ছে প্রি ক্যাপিলারি স্ফিংক্টার রিজন আর প্রি ক্যাপিলারি স্ফিংক্টার, তারপর হচ্ছে ক্যাপিলারি, আর হচ্ছে ভেনিউলস। বাস, তাহলে হচ্ছে এই পাঁচটা জিনিস। তোমাদের এই ছবিটা আঁকা খুব সুন্দর করে শিখতে হবে, এবং তোমরা যখন ছবিটা আঁকবে খাতায়, তখন অবশ্যই এই ব্লু কালার আর রেড কালার, এই দুইটা কালার কিন্তু ইউজ করতে হবে। তাহলে আজকে আমাদের মেইন যেটা ক্লাস, সেটা হচ্ছে লোকাল কন্ট্রোল অফ ব্লাড ফ্লো, তাই না? তো আমরা এখন যেটা পড়ছি লোকাল কন্ট্রোল। লোকাল কন্ট্রোলটা কি জিনিস সেটা বোঝো। লোকাল কন্ট্রোলটা হচ্ছে মানে হচ্ছে যে তোমার যে কোনো একটা টিস্যু বা অর্গ্যান, লাইক সাপোজ ব্রেন অর কিডনি, ঠিক আছে, যে সে ইট ক্যান ইটসেলফ কন্ট্রোল ইটস ব্লাড ফ্লো, ইট ক্যান ইটসেলফ কন্ট্রোল ইট ব্লাড ফ্লো। লাইক হচ্ছে যে আহ, যদি কোনো কারণে যদি সিস্টেমিক ব্লাড প্রেশার কমে যায় বা ব্লাড প্রেশার কমে যায়, কিন্তু আমার জিএফআর তো মেনটেন করতে হবে। আমি তোমার জিএফআর ক্লাসটা নিয়েছিলাম, তাই না? জিএফআর বাই কিডনি ক্লাসটা নিয়েছিলাম আমি, দু একটা পার্ট। তো তাহলে তাহলে যে কিডনিতে তো ব্লাড সাপ্লাইটাকে মেনটেন করতে হবে, কিডনি ক্যান ইটসেলফ কন্ট্রোল ইজ ব্লাড সাপ্লাই। হ্যাঁ, যেমন হচ্ছে যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালোস্টোন মেকানিজম, হ্যাঁ, সে কিন্তু এই মেকানিজমের মাধ্যমে সে কন্ট্রোল করতে পারে। একইভাবে যদি কোনো কারণে সিস্টেমিক ব্লাড প্রেশার বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের যেটা ব্রেন হুইচ ইজ ভেরি মাচ সেন্সিটিভ টু রেইজড অর ডিক্রিজ ব্লাড প্রেশার, তাহলে কিন্তু ব্রেন ক্যান ইটসেলফ কন্ট্রোল ইজ লোকাল ব্লাড ফ্লো অর লোকাল ব্লাড প্রেশার, লোকাল ব্লাড ফ্লো বাই সাম মেকানিজম। দিস ইজ কল্ড আ লোকাল কন্ট্রোল। ঠিক আছে। তো এই লাইনটা আমি বলেছিলাম। হুম, এই দেখো, হ্যাঁ, এই স্লাইডটা, যে মোস্ট ইস্যুস হ্যাভ দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল দেয়ার ওন লোকাল ব্লাড ফ্লো ইন প্রপোর্শন টু দেয়ার স্পেসিফিক মেটাবলিক নিডস। দেখেছো, ইম্পর্টেন্ট জিনিস কিন্তু যে তাদের প্রতিটা অর্গ্যান বা মোস্ট টিস্যুস বলেছে, মোস্ট টিস্যুস বলতে মোস্ট অফ দ্য অর্গ্যানস ও মোস্ট অফ দ্য টিস্যুস, হোয়াট এভার ইউ কল, যেটাই বলো না কেন, তুমি যেটাই বলছো না কেন, তারা কিন্তু তাদের নিজস্ব ব্লাড ফ্লোরা কন্ট্রোল করার তাদের মেকানিজম আছে, ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে। এবং ইন প্রপোর্শন টু দ্য স্পেসিফিক মেটাবলিক নিড, তাদের মেটাবলিক নিড অনুযায়ী। সাপোজ এখন আমার, লাইক আফটার হ্যাভিং ফুড, যখন আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে তখন কিন্তু যে গাটের যে মেজেন্টেরিক ব্লাড সাপ্লাই কিন্তু বাড়াতে হবে, কারণ সেই ফুডটাকে অ্যাবজর্ব করার জন্য, তাই না? তখন কিন্তু, হ্যাঁ, দেখবে যে খাবার পরে কিন্তু ঘুম পায়। খাবার পরে কেন ঘুম পায়? তখন যে সিস্টেমিক সার্কুলেশন থেকে একটা বড় অ্যামাউন্ট অফ ব্লাড তখন কোথায় চলে যায়? তখন হচ্ছে জিআই ট্র্যাক্টে, হ্যাঁ,
মানে মেজেন্ট্রিক সার্কুলেশনে চলে যায়। কেন? ফর অ্যাবজর্পশন অফ দ্য ফুড। তখন ব্রেনের ব্লাড সাপ্লাইটা কমে যায়, মানে আগে যতটুকু ছিল তার চেয়ে কমে যায়, এই জন্য আমার একটু ঘুম পায়। বোঝা যাচ্ছে? একইভাবে শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে, কারণ স্কেলেটাল মাসেলের ব্লাড সাপ্লাইটাও কমে যায়। ঠিক আছে? আচ্ছা, সো অ্যাকর্ডিং টু দেয়ার মেটাবলিক নিডস। এখানে দেখো এই ছকটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কিন্তু অস্পিতে, সরি অস্পি কি, সরি, তোমাদের এমসিকিউ আসতে পারে। প্লাস হচ্ছে মাঝে মাঝে কিন্তু তোমাদের কিন্তু ভাইভাতে এটা জিজ্ঞাসা করা হয় যে ইম্পর্টেন্ট যে কয়টা অর্গান আছে, যেমন লাইক কিডনি, ব্রেন, লিভার, হার্ট। হ্যাঁ, হ্যাঁ, এই কয়টা জিনিস কিন্তু তোমাদের, মানে আমি যে কিডনি, ব্রেন, লিভার, হার্ট, তোমাদের যে গাইটনের যে ছকটা, এটা কিন্তু আরো অনেকগুলো আছে, কিন্তু আমি এখানে তোমাদের যে কয়টা ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের মনে রাখতে হবে, আমি সেগুলো দিচ্ছি। যেমন হচ্ছে যে ফার্স্টে দেখো লিভার, খেয়াল করো। থার্ডে দেখো লিভার। লিভার দেখো 27% অফ দ্য কার্ডিয়াক আউটপুট, তার কিন্তু এট এ টাইম কিন্তু তার ব্লাড সাপ্লাই, লিভারে কিন্তু কত ব্লাড সাপ্লাই, তার মানে বোঝা যাচ্ছে যে টোটাল সার্কুলেশন 27% কিন্তু লিভার নিয়ে নিচ্ছে। এবং সেটা কত? 1350, 1350 ml/minute। দেখতে পাচ্ছ? তারপর হচ্ছে কিডনি দেখো 22%, অনেক বেশি কিন্তু। হ্যাঁ, 22% কার্ডিয়াক আউটপুট, তার মানে হচ্ছে 1100 ml/minute। নেক্সটে দেখা হচ্ছে ব্রেন, ব্রেনে কিন্তু 14%, টোটাল সার্কুলেশনের 14% কিন্তু সে নিয়ে নিচ্ছে টোটাল কার্ডিয়াক আউটপুটের, টোটাল কার্ডিয়াক আউটপুটের। হ্যাঁ, আর সেটা কত? 700। আর লাস্ট হচ্ছে যে হার্ট, 4%। গাইটনের যে ছকটা আছে এখানে কিন্তু এই অর্গানগুলো ছাড়া অনেকগুলো অর্গান, বোনস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এগুলো আছে। তোমরা যদি ইন্টারেস্টেড হও সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, রাফি, নেক্সট স্লাইড যাও। যে এই যে লোকাল ব্লাড ফ্লো কন্ট্রোল হচ্ছে, ঠিক না, এটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে যে টু ফেজ, মানে বলেছি আমরা দুইটা ফেজে হচ্ছে। টু ফেজ বলতে আমি বোঝাচ্ছি, একটা হচ্ছে র্যাপিড ফেজ বা অ্যাকিউট কন্ট্রোল, একটা হচ্ছে লং টার্ম কন্ট্রোল। মানে এখন কোনো কারণে আমার আর্জেন্ট ব্রেইনে ব্লাড সাপ্লাই প্রয়োজন, অথবা কোনো কারণে আর্জেন্ট আমার মাসেলে, স্কেলেটাল মাসেল, যখন লাইক হচ্ছে যে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, কোনো কারণে ইউ হ্যাভ টু ওয়াক ফাস্ট অর ইউ হ্যাভ টু রান সাডেনলি, ঠিক না? তখন যখন তুমি when you start to run, যখন তুমি দৌড়ানো শুরু করো, তখন তো তোমার অ্যাকিউট কন্ট্রোল দরকার, মানে অ্যাকিউটলি তোমার ব্লাড ভেসেল গুলোকে ডাইলেট করে তোমার মাসেলে তোমার ব্লাড ফ্লোটাকে বাড়ানো প্রয়োজন। তখন যে মেকানিজম সেটা হচ্ছে অ্যাকিউট কন্ট্রোল। ওকে। আর যেটা হচ্ছে লং টার্ম কন্ট্রোল, সেটা হচ্ছে যে যখন সাপোজ অ্যাকিউট কন্ট্রোল হচ্ছে, অ্যাকিউট কন্ট্রোল হয়ে তোমাকে ফর সাম সেকেন্ডস অর সাম মিনিটস তো তোমার সেটা ব্লাড ফ্লোটা বাড়লো, কিন্তু আলটিমেটলি তোমার কি দরকার? তুমি তো আর ফর 1 সেকেন্ড অর 1 মিনিট ধরে তুমি দৌড়াবে না। সাপোজ তুমি একটা আহ, মানে লাইক হচ্ছে একজন অ্যাথলেট, সে ম্যারাথন রেস আর কি দিবে, বা সে ম্যারাথন রেসটাকে সে স্টার্ট করছে, কিন্তু তাকে তো অনেকক্ষণ ধরে তাকে কন্টিনিউয়াসলি তাকে রান করতে হবে, ঠিক না? তখন অ্যাকিউট কন্ট্রোলের পরে যে ফেজটা আসবে সেটা হচ্ছে যে দেখো, যে লং টার্ম কন্ট্রোল। লং টার্ম কন্ট্রোল হচ্ছে তারপরে অ্যাকিউট কন্ট্রোলের পরে লং টার্ম কন্ট্রোল শুরু হবে আর কি। ঠিক আছে? হ্যাঁ, এই দেখো এখানে কি আছে বল, দেখো এটা তোমাদের গাইডে সুন্দর করে আছে যে ইটস অ্যাচিভড বাই র্যাপিড চেঞ্জেস ইন লোকাল ভ্যাসো dilatation and vasoconstriction of the arteriole, metroarteriole, and precapillary sphincter, and that occurs within seconds to minutes to provide very rapid maintenance of appropriate local tissue blood flow। আর মানে ভেরি র্যাপিড স্টার্ট হবে। এবং মেইন মেকানিজম হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন এবং ভ্যাসো ডাইলেটেশন। আর লং টার্ম কন্ট্রোল দেখা যায়, দেখো স্লো কন্ট্রোল চেঞ্জেস ইন ফ্লো, এটা স্লো বাট কন্ট্রোল, স্লো বাট কন্ট্রোল। হ্যাঁ, এটা ওভার পিরিয়ড অফ ডেজ, উইকস অর ইভেন মান্থস। বুঝতে পেরেছ? লাইক হচ্ছে যে একটা পেশেন্টের কোনো কারণে তার দেখা সিস্টেমিক হাইপারটেনশন শুরু হচ্ছে, সিস্টেমিক হাইপারটেনশন হয়ে গিয়েছে, বা তার একটা পেশেন্টের বিপি বেড়ে গিয়েছে। তাহলে যদি বিপি বেড়ে যায়, তাহলে হচ্ছে যে যদি এই হাই ব্লাড প্রেশারে যদি আমার ব্রেইন বা যদি কিডনি বেশিক্ষণ থাকে, তাহলে তার ক্ষতি হবে বা তার ড্যামেজ হবে। তখন রেনাল যে ব্লাড ফ্লো বা রেনাল আর্টেরিয়ল বা রেনাল আর্টারিস বা ব্রাঞ্চেস, তখন তার একটা লং টার্ম তাদের একটা মধ্যে চেঞ্জ হবে, তাদের মধ্যে একটা লং টার্ম চেঞ্জ হবে। হ্যাঁ, তাদের আর্টেরিয়াল ওয়ালে। হ্যাঁ, তখন যেটা কন্ট্রোল হবে সেটা হচ্ছে লং টার্ম কন্ট্রোল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইড যাও। এরপর দেখো অ্যাকিউট কন্ট্রোল দেখো। আচ্ছা, এখানে দেখো এটা আমি তোমাদের, এখানে তোমাদের গাইটনে অনেক অ্যাকিউট কন্ট্রোল এক্সাম্পল দিয়েছি, হচ্ছে লাইক হচ্ছে যখন তুমি when you start to run, যখন তুমি দৌড়াতে শুরু করলে, ঠিক না,
তখন তোমার সাডেনলি তোমার স্কেলিটাল মাসলে বা তোমার কাফ মাসলে সোলিয়াস মাসলে তোমার সাডেন তোমার বেশি ব্লাড সাপ্লাই বা অক্সিজেন বা গ্লুকোজ প্রয়োজন, ঠিক না? হ্যাঁ, তখন তোমার উইদিন সেকেন্ডস টু মিনিটস মানে র্যাপিডলি তোমার যে ব্লাড ফ্লোটা কন্ট্রোল যখন তো দরকার হয়, তখন বা যখন গ্লুকোজ ছাড়া তো তোমার এটিপি প্রোডাকশন হবে না, তখন যে লোকাল যে মেকানিজম, হ্যাঁ, তখন দেখা যায় লোকাল যে মেট্রো আর্টেরিয়াল বা আর্টেরিয়াল, আর তখন কি হবে, আর্টেরিয়াল গুলোতে কি হবে, আগে যতটুকু কনস্ট্রিক্টেড অবস্থা ছিল তার চেয়ে ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হয়ে ব্লাড ফ্লোটাকে সে বাড়াবে। বুঝতে পেরেছো? এবার যখন সাডেন ব্লাড ফ্লোটা বাড়লো তখন গ্লুকোজ যাবে, অক্সিজেন যাবে, এটিপি হবে, তখন তুমি ইউ স্টার্ট টু রান। এরপরে যখন একটা পর্যায়ের পরে আর অ্যাকিউট কন্ট্রোল সে পারবে না, তখন কে আসবে, তখন আসবে হচ্ছে লং টার্ম কন্ট্রোল, তখন লং টার্ম কন্ট্রোল আপার হ্যান্ড নিয়ে তোমার সেটাকে মেনটেন করবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, না বুঝতে পারলে বলবে। ঠিক আছে? আর দেখো এখানে দেখো যে অ্যাকিউট কন্ট্রোলটা দেখো যে কি কি ফ্যাক্টর অ্যাকিউট কন্ট্রোলে রোল রাখছে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যে তোমাদের যে এক্সাম্পল দিয়েছিলাম, যে স্টার্ট টু রান, তুমি যখন দৌড়াতে শুরু করো তখন তোমার কি হবে, তখন তোমার স্কেলেটাল মাসলের মেটাবলিজম বেড়ে যাবে, আমার রাইট? মানে যখন তোমার স্কেলেটাল মাসলের মেটাবলিজম কেন হবে, অবশ্যই তুমি যখন দৌড়াতে শুরু করবে তখন তোমার মাসল কন্ট্রাকশন হবে, রিল্যাক্সেশন হবে, তো তার মানে তোমার মেটাবলিজম বেড়ে যাচ্ছে। তার মানে যখন তোমার এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যখন টিস্যু মেটাবলিজম কোনো কারণে বেড়ে যাবে বা বাড়াতে হবে, তখন কিন্তু টিস্যু ব্লাড ফ্লোটাও বেড়ে যাবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফার্স্ট, ফার্স্ট হচ্ছে হ্যাঁ ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে ডিক্রিজ অক্সিজেন অ্যাভেলেবিলিটি, লাইক কোনো কারণে কোনো কোনো একটা টিস্যু বা অর্গানে হাইপোক্সিয়া হচ্ছে বা অক্সিজেন কমে যাচ্ছে, অক্সিজেন অ্যাভেলেবিলিটি কমে যাওয়াকে বলা হয় হাইপোক্সিয়া। ঠিক আছে? তোমাদের কি রেসপিরেটরি সিস্টেম ক্লাস হয়েছে? ক্লাস হয়নি স্যার, মানে ওই যে মেসেঞ্জারে পড়ানো হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, তার মানে যখন একটা হাইপোক্সিয়া হবে বা অক্সিজেন যখন ইন দ্য লেভেল অফ টিস্যু লেভেল যখন কমে যাবে, যখন যখন টিস্যু লেভেলের অক্সিজেন কমে যাবে, তখন অক্সিজেন অ্যাভেলেবিলিটিটাও টিস্যুর কমে যাবে, তখন কিন্তু ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে হচ্ছে যে একটা হচ্ছে যখন কোনো টিস্যু বা অর্গানের মেটাবলিজম বেড়ে যাবে তখন ব্লাড ফ্লো বেড়ে যাবে, যখন অক্সিজেন অ্যাভেলেবিলিটি বা অক্সিজেন সেখানে হাইপোক্সিয়া হবে বা অক্সিজেন লোকাল টিস্যুতে যখন অক্সিজেন কমে যাবে তখনও ব্লাড ফ্লো বাড়বে। এই ফার্স্টের যে দুইটা পয়েন্ট, এই দুইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল দ্য লোকাল ব্লাড ফ্লো। এখন সেটা কিভাবে কন্ট্রোল করে দেখো, একটা হচ্ছে যে ভ্যাসো ইনক্রিজড ভ্যাসো ডাইলেটর সাবস্টেন্স। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সে তখন তখন লোকাল যে টিস্যু আছে, তখন যে লোকাল যে টিস্যু আছে, তখন লোকাল যে টিস্যু বা লোকাল যে সেল বা লোকাল অর্গানের টিস্যুগুলো, তখন তারা কিছু ভ্যাসো ডাইলেটর সাবস্টেন্স রিলিজ করা শুরু করে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন, প্রোটন আর হাইড্রোজেন আয়ন, হিস্টামিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো আর কি, সরি, পটাশিয়াম ম্যাগনেসিয়াম নট ক্যালসিয়াম, এগুলো তখন কি করবে, তখন কি ভ্যাসেলকে ডাইলেট করবে এবং টিস্যু ব্লাড ফ্লো বেড়ে যাবে। তার মানে হচ্ছে লোকাল যে ফ্যাক্টরের মধ্যে এই অ্যাডিনোসিন, প্রোটন আর হাইড্রোজেন আয়ন, হিস্টামিন, পটাশিয়াম, চারটা ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছ? হ্যাঁ, এটাকে বলা হয় ভ্যাসো ডাইলেটর থিওরি। এটা বলা হয় ভ্যাসো ডাইলেটর থিওরি। মানে যখন কোনো একটা টিস্যু বা অর্গানে টিস্যু মেটাবলিজম বেড়ে যায়, অক্সিজেন অক্সিজেন কমে যায়, তখন যে ওই যে লোকাল যে টিস্যু বা লোকাল যে সেল থেকে বা লোকাল এন্ডোথেলিয়াম থেকে কিছু ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স রিলিজ হয়। এক্সাম্পল হচ্ছে অ্যাডিনোসিন, হাইড্রোজেন, হিস্টামিন, পটাশিয়াম, তখন তারা লোকাল টিস্যু ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয় বাই ভ্যাসো ডাইলেটেশন। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় ভ্যাসো ডাইলেটর থিওরি। আচ্ছা, উম, তারপর দেখো আরেকটা, দেখো যে যখন কোনো লোকাল টিস্যুতে কোনো নিউট্রিয়েন্ট, কোনো নিউট্রিয়েন্টের ডিমান্ড কখনো যদি বেড়ে যায়, তাহলে সেখানে কিন্তু লোকাল টিস্যু ব্লাড ফ্লো বেড়ে যায়। এক্সাম্পল হচ্ছে তোমাদের ওইটাই এক্সাম্পল দিলাম, যখন লাইক যখন তোমরা when you start to run, তুমি যখন দৌড়াতে শুরু করো তখন তোমার লোকাল যে স্কেলেটাল মাসলে তোমার গ্লুকোজ গ্লুকোজ নিডটা, গ্লুকোজের যে ডিমান্ডটা বেড়ে যায়, তখন সেখানে কিন্তু কি হচ্ছে,
যে টিস্যু ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে। তাহলে হচ্ছে কি কি ফ্যাক্টর অ্যাকিউট কন্ট্রোল করছে? একটা হচ্ছে টিস্যু মেটাবলিজম, যখন মেটাবলিজম বেড়ে যাবে, ব্লাড ফ্লো বেড়ে যাবে, যখন কোনো একটা টিস্যুর অক্সিজেন অ্যাভেলেবিলিটি বা অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যাবে বা হাইপোক্সিয়া হবে, তখন ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে। আর যখন উপরে যে দুইটা ঘটনা যদি ঘটে, তাহলে হচ্ছে যে হ্যাঁ, ওই যে লোকাল যে টিস্যু থেকে কিছু ভ্যাসো ডাইলেটর সাবস্টেন্স রিলিজ হবে। এক্সাম্পল হচ্ছে অ্যাডিনোসিন, হাইড্রোজেন, হিস্টামিন, পটাশিয়াম। তখন টিস্যু ব্লাড ফ্লো বেড়ে যাবে বাই ভ্যাসো ডাইলেটেশন, বাই ভ্যাসোডাইলেটেশন। আর হচ্ছে যখন কোনো টিস্যুর কোনো নিউট্রিয়েন্টস, স্পেশাল কোনো নিউট্রিয়েন্টস এর ডিমান্ড বেড়ে যাবে। এক্সাম্পল দিলাম স্কেলেটাল মাসলে অক্সিজেন, যখন অক্সিজেন ডিমান্ড বেড়ে যায় বা স্কেলেটাল মাসলে যখন গ্লুকোজের ডিমান্ড বেড়ে যায়, তখন টিস্যু ব্লাড ফ্লো বেড়ে যাবে। এখন ছবিটা দেখো, রাইট হ্যান্ড সাইডের ছবিটা দেখো। না না না, আগের স্লাইডটা যাও। আচ্ছা, এই দেখো, এই ছবিটা দেখো। দেখো এখানে দেখো, এই যে সেই দেখো যে মাইক্রোসার্কুলেশন, সেই মেটা আর্টেরিওল দিয়ে যখন ব্লাড আসছে, হ্যাঁ, তখন যে প্রি ক্যাপিলারি স্ফিংটার কিন্তু দেখো এই যে, হ্যাঁ, যে টিস্যু লেভেলে কিন্তু ব্লাড ফ্লোটাকে সে কন্ট্রোল করছে। দেখতে পাচ্ছ টিস্যু সেল। এখন নিচে দেখো, এটা একটা সুন্দর একটা ফ্লোচার্ট আকারে দেওয়া আছে, দেখো যে, দেখো ডিক্রিজ অক্সিজেন ডেলিভারি অর ইনক্রিজ টিস্যু। তাহলে কি হলো দেখো, যে কোনো একটা টিস্যুতে অক্সিজেন ডেলিভারি কমে গেল বা হাইপোক্সিয়া হলো, অর টিস্যু মেটাবলিজম বেড়ে গেল, তখন কি হলো দেখো, আলটিমেটলি টিস্যু হাইপোক্সিয়া হলো বা টিস্যু অক্সিজেন কমে গেল। ঠিক আছে? এর ফলে কি হচ্ছে দেখো, রিল্যাক্সেশন অফ আর্টেরিওল অ্যান্ড প্রি ক্যাপিলারি স্ফিংটার হলো, আলটিমেটলি টিস্যু ব্লাড ফ্লোটা বেড়ে গেল। বুঝতে পেরেছো? এই সাইকেলেই চলতে থাকবে, খুবই সহজ। হ্যাঁ, তোমার দেখে নিও। হ্যাঁ, নেক্সট স্লাইডে যাও। আচ্ছা, তো আমরা যে আগের যে কথাগুলো সেগুলোই আমরা ডিসকাস করছিলাম, যে লোকাল কন্ট্রোল অফ ব্লাড ফ্লো। ঠিক আছে, লোকাল কন্ট্রোল অফ ব্লাড ফ্লো। আচ্ছা, এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে কন্ট্রোল অফ টিস্যু ব্লাড ফ্লো বাই এন্ডোথেলিয়াল ডিরাইভড রিল্যাক্সিং অর কনস্ট্রিক্টিং ফ্যাক্টর। ঠিক আছে, আমরা যে আমরা যে এতক্ষণ যে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, যে অ্যাডিনোসিন, হ্যাঁ, তারপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, এছাড়াও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে এন্ডোথেলিয়াম of the blood vessel itself can release some vasoactive substance. These are called vasoactive substance. হ্যাঁ, this can control the local blood flow. ওকে, তো তাহলে দেখো যে এগুলোকে বলা হয় এন্ডোথেলিয়াল ডিরাইভড ফ্যাক্টর, ইডিএফ বলা হয়, অথবা এন্ডোথেলিয়াল ডিরাইভড রিল্যাক্সিং অর কনস্ট্রিক্টিভ ফ্যাক্টর। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে নাইট্রিক অক্সাইড, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নাইট্রিক অক্সাইড। হ্যাঁ, দেখো সে কি করছে, সে ভ্যাসেলকে ডাইলেট করছে। ঠিক আছে, আর তার মানে সে ভ্যাসেল ডাইলেটেশন করতেছে, কিন্তু দেখো, আবার দেখো এন্ডোথিলিন সে কি করছে, সে ব্লাড ফ্লো কমাচ্ছে বা ভ্যাসো কনস্ট্রিকশন। তোমরা এই দুটাই মনে রাখবে। তোমাদের যদি জিজ্ঞাসা করে যে এই যে তুমি বললে যে লোকাল কন্ট্রোল অফ ব্লাড ফ্লো বা লোকাল ব্লাড ফ্লো বাড়ছে কমছে, আচ্ছা, রোল অফ এন্ডোথিলিয়াম কি? বুঝতে পারছো? তোমাদের শর্ট না আসতে পারে এরকম, রোল অফ এন্ডোথিলিয়াম খুবই রেয়ার। এটা তো তোমাদের ভাইবা টেবিলে যদি তোমরা যদি মানে কোশ্চেন আনসার গুলো ভালো হতে থাকে, তখন তোমার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ওকে দেন হোয়াট ইজ দ্য রোল অফ এন্ডোথিলিয়াম, বা এন্ডোথিলিয়াম থেকে কি কি সাবস্টেন্স, ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্স রিলিজ হয়। তখন তুমি বলবে যে সারো ম্যাডাম, যে নাইট্রিক অক্সাইড হুইচ ইনক্রিজেস ব্লাড ফ্লো বাই ভ্যাসো ডাইলেটেশন। নাম্বার টু হচ্ছে এন্ডোথিলিন হুইচ ডিক্রিজেস ব্লাড ফ্লো বাই ভ্যাসো কনস্ট্রিকশন। দেখো এই ছবিটা, দেখো এই ছবিটা তোমরা সম্ভব হলে আঁকাটা শিখে নিও। দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানে হচ্ছে যে আহ, দেখো কোনো কারণে যদি স্ট্রেস হয়। ঠিক আছে, স্ট্রেস মানে হচ্ছে আপনার ব্লাড প্রেশার কোনো কারণে বেড়ে গেল, ব্লাড ভেসেলের মধ্যে কোনো কারণে ব্লাড প্রেশার বেড়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, বেড়ে গেলে কি হবে, রিসেপ্টর ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন, রিসেপ্টর ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন অফ এন্ডোথেলিয়াম হচ্ছে বা এন্ডোথেলিয়াল সেল হচ্ছে। তখন কি হচ্ছে দেখো, তখন দেখো অক্সিজেনের সাথে এল আর্জিনিন বাইন্ড করে, হ্যাঁ, সে কি হচ্ছে, নাইট্রাস অক্সাইড হচ্ছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, নাইট্রিক অক্সাইড হচ্ছে। এই নাইট্রিক অক্সাইড তখন সে সে কি করবে, সে তখন দেখো
সলিউবল গুয়ানাইলেট সাইক্লেস কে অ্যাক্টিভেট করবে, সে তখন কি কি করবে, সে জিটিকে অ্যাক্টিভেট করবে, আর আলটিমেটলি সে কি করবে, ভ্যাসেলকে রিল্যাক্স করবে, মাসেলকে রিল্যাক্স করবে। বুঝতে পেরেছো? এটাই বলা হয়েছে যে হুম, নিচে লেখা হলো পড়ো যে নাইট্রিক অক্সাইড সিনথেস ইনস। ইনস বলতে বোঝাচ্ছে এন্ডোথেলিয়াল নস বা নাইট্রিক অক্সাইড সিনথেস। ঠিক আছে? এনজাইম ইন endothelial cells synthesize nitric oxide from the arginine and oxygen. বুঝতে পেরেছ? জাস্ট এই লাইনটুকু মনে রাখো যে নাইট্রিক অক্সাইড সিনথেস ইনস এনজাইম ইজ ইন endothelial cells synthesize nitric oxide from arginine and oxygen। বাস, আলটিমেটলি নাইট্রিক অক্সাইড সে কি করবে, সে করবে হচ্ছে যে রিল্যাক্সেশন অফ দ্য স্মুথ মাসল অফ দ্য ভেসেলস। আসলে মানে এই যে ডিমান্ড অফ যে নিউট্রিয়েন্টস, এই নিউট্রিয়েন্টস এর মধ্যে অক্সিজেনও পড়বে। ঠিক আছে? কিন্তু অক্সিজেনও তাহলে পড়বে। হাইপোক্সিয়া হলে, ব্লাড টিস্যু হাইপোক্সিয়া হলে মানে হচ্ছে অক্সিজেন অ্যাভেলেবিলিটি কমে গেলে তো টিস্যু ব্লাড ফ্লো বেড়ে যায়, তো এই দুইটা একটু কিভাবে হয়ে যায় না? না না, কেন হবে? লাইক হচ্ছে যে কোনো একটা যে অর্গানে বা টিস্যুতে যদি ডিমান্ড অফ নিউট্রিয়েন্ট মানে কি, ডিমান্ড অফ নিউট্রিয়েন্ট মানে হচ্ছে যে অক্সিজেনের ডিমান্ডটা বেড়ে গেছে। কেন? কারণ সেখানে হাইপোক্সিয়া হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, আর সমস্যা হচ্ছে নেই। টিস্যু, আর পাশে যে ছবিটাতে একটা চার্ট দেখা যাচ্ছে, টিস্যু মেটাবলিজম বাড়লে টিস্যু অক্সিজেন কমে যাবে, টিস্যু মেটাবলিজমে হচ্ছে অক্সিজেন ইউজ হয় দেখে টিস্যু অক্সিজেন না, না, কমে যায়, এ- এরকম কিছু? এটা কিন্তু এভাবে বলেন, তুমি যেটা বলছো সেটাও ঠিক আছে এক সেন্সে, কিন্তু হচ্ছে লেফট হ্যান্ড সাইডে দেখে বলেছে যে ইদার কোনো কারণে যদি অক্সিজেন ডেলিভারি কমে যায়, লাইক হচ্ছে কোনো একটা ব্লাড ভেসেলে কনস্ট্রিকশন হয়ে আছে, ঠিক আছে, জি। বা কোনো একটা মেজর ব্লাড ভেসেল ইনজুরি হয়েছে বা ক্ষত হয়েছে, হোয়াট এভার, বা থ্রম্বোসিস হয়েছে, যেটা হোক না কেন, তাহলে যদি কোনো একটা ব্লাড ভেসেলে যদি ইনজুরি হয় বা ব্লাড ফ্লো কমে যায়, তাহলে হচ্ছে যে সে ওই ব্লাড ভেসেলটা যে অর্গানকে সাপ্লাই দিচ্ছে, তাহলে তার অক্সিজেন ডেলিভারি কমে যাচ্ছে। ঠিক না? এটা হচ্ছে হ্যাঁ। একটা এক্সাম্পল। আরেকটা হতে পারে কোনো কারণে কোনো একটা অর্গানের টিস্যু মেটাবলিজম বেড়ে যাচ্ছে, লাইক হচ্ছে যে খাবার পরে জিআই ট্র্যাক্টের মেটাবলিজম বেড়ে যায়। বুঝতে পেরেছো? তখন জি। কিন্তু তার অক্সিজেন নিড বেড়ে যায়, তখন কিন্তু এই লোকাল ব্লাড ফ্লো তাকে কন্ট্রোল করে বাড়াতে হবে। আমরা অ্যাকিউট কন্ট্রোল আমরা জানলাম, এখন হচ্ছে যে লং টার্ম কন্ট্রোল, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। মোর ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে অ্যাকিউট কন্ট্রোল থাকে হচ্ছে অল্প সময়ের জন্য, ফর সাম সেকেন্ডস টু মিনিটস, কিন্তু লং টার্ম কন্ট্রোলটা ইম্পর্টেন্ট। কারণ কি দেখো, আমি এটা বলেছি লং টার্ম চেঞ্জেস প্রোভাইড, দেখো, বেটার কন্ট্রোল অফ দ্য ফ্লো অ্যান্ড মোর কমপ্লিট কন্ট্রোল। এই দুইটা পয়েন্ট আমি বলেছি। কারণ যে বেটার কন্ট্রোল অ্যান্ড কমপ্লিট কন্ট্রোল, বেটার কন্ট্রোল বলতে আমি বোঝাচ্ছি লাইক হচ্ছে যে তোমার অ্যাকিউট যে কন্ট্রোল হয় সেটা কিন্তু হচ্ছে যেহেতু সাডেন স্টার্ট হয় এবং সাডেন ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট হয় আর ব্লাড ভেসেল রিল্যাক্সেশন হয়, সো এটার কিন্তু কন্ট্রোলটা কিন্তু মানে অত বেশি অ্যাকুরেট না। বুঝতে পেরেছ? অত বেশি অ্যাকুরেট না এবং কমপ্লিট না। সেই এটাকে ফাইন টিউনিং যে করবে, সেই ব্লাড ফ্লোটাকে ফাইন টিউনিং করবে এবং সেই ব্লাড ফ্লোটাকে অ্যাকুরেট করবে হচ্ছে লং টার্ম কন্ট্রোল। বোঝা যাচ্ছে? অবশ্যই ইন প্রপোর্শন টু দ্য নিডস অফ দ্য টিস্যু। আমি বলতে চাচ্ছি যে যে এর আগে আমরা যে পড়েছিলাম অ্যাকিউট কন্ট্রোল অফ ব্লাড ফ্লো ইন দ্য লোকাল টিস্যু, ঠিক আছে, সেই যে কন্ট্রোলটা যেহেতু স্টার্ট হয় সাডেন, যেহেতু যেহেতু সাডেনলি স্টার্ট হয়, অতএব সেই যে ব্লাড ফ্লোটা কন্ট্রোল হয় সেটা সেটা হচ্ছে যে অতটা ফাইন টিউনিং হয় না। মানে সেটা সেটা হচ্ছে অর্গানের যে নিড অনুযায়ী যদিও ভেসেলকে কনস্ট্রিক্ট করবে বা ভেসেলকে রিল্যাক্সেশন করবে, কিন্তু সেটাকে আরো বেটার কন্ট্রোল, মানে ফাইন টিউনিং করে আরো মানে ভালোভাবে কন্ট্রোল করা ব্লাড ফ্লোটাকে। এবং কমপ্লিট কন্ট্রোল মানে হচ্ছে অ্যাকিউট কন্ট্রোলটা হয় অনেক সময় ইনকমপ্লিট হতে পারে, যেহেতু সাডেনলি স্টার্ট হয়েছে, সময় নেয়নি, সেটাকে সময় নিয়ে সেটাকে বেটার কন্ট্রোল মানে ফাইন টিউনিং করবে এবং কমপ্লিট কন্ট্রোল, ঠিক আছে, করার জন্য এই লং টার্ম কন্ট্রোল মেকানিজম গুলো প্রয়োজন। বুঝতে পেরেছ? আর এবং ইন প্রপোর্শন টু দ্য নিডস অফ দ্য টিস্যু, অবশ্যই। কারণ অ্যাকিউট কন্ট্রোলে তো আমরা দেখেছি যে অক্সিজেন যদি ডিমান্ড কমে যায়, আলটিমেটলি অ্যাকিউট কন্ট্রোলের, হ্যাঁ, সিকুয়েলি হিসেবে কিন্তু বা সিকোয়েন্স হিসেবে কিন্তু লং টার্ম কন্ট্রোল মানে শুরু হয় অ্যাকিউট কন্ট্রোল দিয়ে, আলটিমেটলি অ্যাকিউট কন্ট্রোলটা শেষ হয়ে যায়, লং টার্ম কন্ট্রোল শুরু হয়। বুঝতে পেরেছ? হ্যাঁ, এটাই। তাহলে লং টার্ম চেঞ্জেস কি কি, দেখো, লং টার্ম চেঞ্জেস অকার্স থ্রু কি কি দিয়ে লং টার্ম এই চেঞ্জ গুলো হয়।
দেখো একটা হচ্ছে, হ্যাঁ, ব্লাড ফ্লো রেগুলেশন বাই চেঞ্জেস ইন টিস্যু ভাস্কুলারিটি, বুঝতে পেরেছো? ব্লাড ফ্লো রেগুলেশন বাই চেঞ্জেস ইন টিস্যু ভাস্কুলারিটি। সাপোজ তোমার একটা বডি, একটা টিস্যু বা অর্গানে তার লং টার্ম কিছু ব্লাড ফ্লোটাকে বাড়াতে হবে, তাকে লং টার্ম ব্লাড ফ্লো বাড়াতে হবে। এটা আমি আরো সহজভাবে বুঝিয়ে দিই। লাইক কোনো একটা বডিতে একটা ক্যান্সার হয়েছে বা একটা সোয়েলিং হয়েছে বা নিওপ্লাসিয়া হয়েছে, মনে করো ক্যান্সার সেল সেখানে, তারপরে একটা লোকের লাং ক্যান্সার হয়েছে, ঠিক আছে? তাহলে যে ক্যান্সার যে সেল যেখানে মানে আহ, মানে প্রলিফারেট হচ্ছে, সেখানেও তো আমার ব্লাড সাপ্লাই দিতে হবে সেই সেলগুলোকে। অথবা 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 আরো সহজভাবে বলে দিচ্ছি যে একটা অর্গান সাপোজ বড় হচ্ছে, ঠিক না? একটা অর্গান সাপোজ বড় হচ্ছে, লাইক হচ্ছে যে ডিউরিং প্রেগনেন্সি, হ্যাঁ, আস্তে আস্তে ইউটেরাসটা বড় হয়, ঠিক না? আস্তে আস্তে ইউটেরাসটা বড় হয়, ঠিক না? বা ব্রেস্ট টিস্যু বড় হয়, ঠিক না? বা ইউটেরাস বড় হয়, হোয়াট এভার। তাহলে সেই ইউটেরাসকে তো আমার মানে বেশি বেশি ব্লাড সাপ্লাই দিতে হবে, কারণ ইউটেরাসের মধ্যে ফিটাস থাকে, ঠিক না? তাহলে ওই যে ইউটেরাইন ওয়ালে বা ইউটেরাসের যে মাসল গুলো আছে, তাকে যদি আমি বেশি বেশি ব্লাড সাপ্লাই দিতে চাই, তাহলে আমার এক্সট্রা কিছু ভেসেল লাগবে, এক্সট্রা কিছু মানে নিউ ভেসেল লাগবে। তাহলে এই পয়েন্টে আমি বলেছি যে ব্লাড ফ্লো রেগুলেশন বাই চেঞ্জেস ইন দ্য টিস্যু ভাস্কুলারিটি, ব্যাকেলে আমি বলেছি অ্যানজিওজেনেসিস। অ্যানজিও কথাটা মানে হচ্ছে, হ্যাঁ, ব্লাড ভেসেল। আর জেনেসিস মানে হচ্ছে উৎপাদন বা টু প্রডিউস। তার মানে কথা হচ্ছে যে জেনারেটিং নিউ ভেসেল। তাহলে একটা মেকানিজম হচ্ছে আমি সেই অর্গানে আমি বেশি বেশি ভ্যাসেল আমি উৎপাদন করলাম। আগে যেখানে ছিল আহ, আহ, তিনটা ভ্যাসেল, এখন সেখানে হলো ছয়টা ভ্যাসেল। বোঝা যাচ্ছে? তাহলে একটা মেকানিজম হচ্ছে অ্যানজিওজেনেসিস, ঠিক আছে? নাম্বার টু হচ্ছে যে ব্লাড ফ্লো রেগুলেশন বাই ডেভেলপমেন্ট অফ কোল্যাটারাল সার্কুলেশন, বুঝতে পেরেছো? ডেভেলপমেন্ট অফ, এখানে রাফিদ বলছে ইন কেস অফ ব্লক ইন দ্য ভেসেল, ঠিক আছে? লাইক হচ্ছে যে একটা ভেসেলে ব্লক হলো, লাইক হচ্ছে হার্টে আমার যেটা করোনারি সার্কুলেশন, কোথাও একটা ব্লক হয়ে গেল, তাহলে আমার তো হার্ট মাসেলকে তো ব্লাড সাপ্লাই দিতে হবে। তখন আমার কি হবে? কোল্যাটারাল মানে হচ্ছে যে যেখানে ব্লক হয়ে গেছে, হ্যাঁ, সেখান থেকে আমরা কিছু অন্য ভেসেল আমি বানিয়ে, আমি আমার যেটা অর্গানে হাইপোক্সিয়া হচ্ছিল বা ব্লাড সাপ্লাই কমে গিয়েছিল, যে যে পোর্শনে, তাকে আমি ব্লাড সাপ্লাই দিব। বুঝলে? দেখো না যে যদি কখনো যদি রোড যদি কোথাও কাজ করে, ঠিক না, সাপোজ একটা হাইওয়েতে কাজ করছে, তখন সাইড দিয়ে একটা রাস্তা করে দেয় বা একটা বাইপাস করে দেয়, যে ঠিক আছে আমার রাস্তা এখানে কাজ হচ্ছে, একটা তুমি এই রাস্তা সোজা না গিয়ে তুমি বাইপাস দিয়ে তুমি মেইন রোডে আবার উঠো, ঠিক না? এটাকেই বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ কোল্যাটারাল সার্কুলেশন, বুঝতে পেরেছো? আর ইন কেস অফ ব্লক, সবসময় যে রাফির সময় সবসময় যে ব্লক হলেই হবে তা না, বুঝতে পেরেছো রাফিদ? রাফিদ, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। সব সময় যে ব্লক হলেই হবে তা না, ব্লক ছাড়া হতে পারে। লাইক কোনো কারণে একটা একটা টিস্যুর, একটা অর্গানের ডিমান্ড বেড়ে গিয়েছে, ঠিক আছে? যে এত ডিমান্ড বেড়েছে যে আলটিমেটলি নিউ ভেসেল অ্যাঞ্জিওজেনেসিস করেও হচ্ছে না, তখন কিন্তু আমার কিছু কোল্যাটারালও প্রয়োজন হতে পারে, বুঝতে পেরেছো? আচ্ছা, কোলেস্ট্রলটাই কি, মানে এখানে তো তাহলে কোলেস্ট্রলটাই অ্যাঞ্জিওজেনেসিস হয়ে গেল। হ্যাঁ, শোনো, এখানে হচ্ছে যেটা কোল্যাটারাল যেটা সার্কুলেশন হচ্ছে, এটা ওয়ান টাইপ অফ অ্যাঞ্জিওজেনেসিস, বুঝতে পেরেছো? যেটা কোল্যাটারাল সার্কুলেশন হচ্ছে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাঞ্জিওজেনেসিস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো। নেক্সট হচ্ছে ভাস্কুলার রিমডেলিং ইন রেসপন্স টু ক্রনিক চেঞ্জেস ইন, আচ্ছা আমি তো এইটা ক্লিয়ার করে নেই। এইটা ক্লিয়ার করার উদ্দেশ্যে আমি এই যে দুইটা পয়েন্ট রেখেছি, কারণ হচ্ছে এখানে আমি একটা হচ্ছে যে ভাস্কুলারিটি যেটা টিস্যু ভাস্কুলারিটি যে বাড়বে, এটাও কিন্তু প্রসেস অফ অ্যাঞ্জিওজেনেসিসের মাধ্যমেই হবে। কারণ হচ্ছে আগে যেখানে ভেসেল ছিল তিনটা, সেখানে ভেসেল হচ্ছে ছয়টা, তাহলে আমার তিনটা নিউ ভেসেল হচ্ছে, এটা অ্যাঞ্জিওজেনেসিস। আবার দেখো যে কোলেটারাল সার্কুলেশন হচ্ছে, আলটিমেট সার্কুলেশন হওয়া মানে কি ব্লাড ভেসেল হওয়া, এটাও ওয়ান টাইপ অ্যাঞ্জিওজেনেসিস, ঠিক আছে? কিন্তু পয়েন্ট দিবে দুইটা, ঠিক আছে? আচ্ছা, স্যার নেক্সট যেমন দেখো। কোল্যাটারাল সার্কুলেশন থাকে যেমন জয়েন্টসে, যেমন গ্লেন বা নি জয়েন্টে, হ্যাঁ, হ্যাঁ, এখানে তো
কোলাteral সার্কুলেশন আগে থেকেই থাকে, এটা তো। না, আগের থেকেই আগের থেকেই তো থাকবে তো। আগের থেকে থাকা মানে আমি তো এই জন্যই বলছি যে তোমার সবসময় যে ব্লক হতে হবে তা না। না, সবসময় যে না, ব্লক হতে হবে তা না। ব্লক মানে ওইটা ব্লক পরে যে বুঝলাম যে কোলাteral সার্কুলেশনটা মানে তা মানে তারা আরো প্রোনাউন্স করবে কোলাteral সার্কুলেশন, হয়তো আগে কনস্ট্রিক্ট থাকতো এখন ডাইলেট করে দেবে, এরকম কিছু হ্যাঁ, একটা। হ্যাঁ, এটাও হতে পারে। তুমি যেটা বলছো সেটা হতে পারে যে যেমন হার্টে কিন্তু কিছু কিছু ব্লাড ভেসেল কিন্তু তোমার আহ, সুপ্ত অবস্থায় থাকে বা ইনার্ট অবস্থায় হ্যাঁ, থাকে, ওই- ডরমেন্ট অবস্থায় থাকে, তাই না? হ্যাঁ, তখন হ্যাঁ, ওই যে কোলাteral সার্কুলেশন গুলো আছে সেগুলো কিন্তু আবার রিওপেন হতে পারে। হ্যাঁ, রিওপেন বুঝতে বা পেরেছো? ডাইলেট করতে হবে। হ্যাঁ, রাইট, রাইট। যেগুলো যেগুলো হচ্ছে যে কনস্ট্রিক্টেড ছিল সেগুলো রিওপেন হতে পারে। আবার যদি প্রয়োজন হয় আবার কিছু নিউ ভেসেল অ্যাঞ্জিওজেনেসিস হতে পারে, নিউ ভেসেল ফর্মও হতে পারে। বুঝতে পেরেছো? মানে হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য নিড। বুঝতে পেরেছো কথা? এই তো। হুম। এখন যদি 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 প্রয়োজন হয় তাহলে সেটা অ্যাঞ্জিওজেনেসিস করেও হতে পারে। ঠিক আছে? মানে মেইন কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেটা লং টার্ম ব্লাড ফ্লো রেগুলেশনে কিছু নিউ ভেসেল ফর্মও হতে পারে। বুঝতে পেরেছো? কিছু নিউ ভেসেল ফর্মও হতে পারে। আবার আগের থেকে যেগুলো ফর্মড অবস্থা ছিল সেগুলো রিওপেনও হতে পারে। ঠিক আছে, তুমি যেভাবে নাও না কেন। ওকে, ক্লিয়ার জি রাফিদ? স্যার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, নিউ ভেসেল যে ফর্ম হবে স্যার, ওগুলা পরে কি ডিস্ট্রয় হয়ে যাবে নাকি ক্লোজ হয়ে যাবে? না, 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 না। যেগুলো নিউ ভেসেল ফর্ম হবে, নিউ ভেসেল কেন ফর্ম হয়েছে? যে অরিজিনাল যে ভেসেল যখন ব্লাড সাপ্লাই মেনটেন করতে পারছে না তখন নিউ ভেসেল ফর্ম হয়েছে। তো যতদিন নিড থাকবে ততদিন সেগুলো থাকবে। ঠিক না? হ্যাঁ। আবার ঠিক যদি মেইন ভেসেল যদি মেইন ভেসেলটা যদি তুমি যদি রিওপেন করে দাও, লাইক হচ্ছে হার্টে একটা ব্লক ছিল, তুমি সেই ব্লকটা যদি তুমি একটু কোনো কারণে ছুটিয়ে দাও বা স্টেন্ট বসাও বা রিং বসাও, তাহলে ঠিক না? রিং বসানোর পরে তো আমি অরিজিনাল যে ব্লাড ভেসেলে আমার তো ব্লাড ফ্লো এখন শুরু হয়ে গেছে আবার। তখন যদি আবার যদি অর্গানের যে টিস্যুতে হাইপোক্সিয়া হয়েছে সে যদি মনে করে না আমার মেইন আর্টারি দিয়েই সাপ্লাই আনা আমার যেগুলো আগে যেগুলো নিউ ভেসেল ফর্মেশন হয়েছিল বা আগে যেগুলো বাইপাস ভেসেল ফর্মেশন হয়েছিল কোলাteral কোনো প্রয়োজন নেই, তখন সেগুলো আবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো যে ভ্যাসকুলার রিমডেলিং ইন রেসপন্স টু লাস্ট পয়েন্ট, যেটা দেখো ভাস্কুলার রিমডেলিং ইন রেসপন্স টু ক্রনিক চেঞ্জেস ইন ব্লাড ফ্লো অর ব্লাড প্রেশার। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে না? যখন একটা ভেসেল যখন কন্টিনিউয়াস কন্টিনিউয়াস যখন সে হাই প্রেসারে বা লো প্রেসারে থাকছে তখন কিন্তু তখন কিন্তু তার ওয়ালে কিন্তু কিছু চেঞ্জ হবে। তার যে ভেসেল যে ওয়ালে কিছু চেঞ্জ হয়ে কিন্তু সে ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করবে। সেই চেঞ্জগুলো কি দেখো, এই রাইট হ্যান্ড সাইডের ছবিটা দেখো, দেখতে পাচ্ছ? এই ছবিটা দেখো, ঠিক আছে? হ্যাঁ, এখানে জাস্ট বলেছে যে দেখো ভাস্কুলার রিমডেলিং ইন রেসপন্স টু ক্রনিক ইনক্রিজ ইন ব্লাড প্রেশার এন্ড ব্লাড ফ্লো। তার মানে হচ্ছে যে একটা অর্গানে তার বেশি ব্লাড ফ্লো প্রয়োজন নেই, তার ব্লাড ফ্লো আগে যে ছিল সেটাই এনাফ, কিন্তু কোনো কারণে তার সিস্টেমিক হাইপারটেনশন হচ্ছে বা ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে বা একটা হাইপার টেনশনের পেশেন্ট, ঠিক আছে? তাহলে সে অ্যাকিউট কন্ট্রোল করে চেষ্টা করছে কিন্তু পারছে না, তখন সে লং টার্ম কন্ট্রোলে আসছে। ঠিক না? লং টার্ম কন্ট্রোলে আসবে কিভাবে? তখন তার মেকানিজম, ওয়ান অফ দ্য মেকানিজম হচ্ছে এটা, যে সে আর্টেরিয়াল যে ওয়ালটা আছে এই ওয়ালটার সে ইন্টারনাল যে তার ডায়ামিটার ছিল তাকে সে আস্তে আস্তে কমাবে। দেখো যে লেফট সাইডে দেখো, আগে দেখো তার ব্লাড ভেসেলের ইন্টারনাল যে ডায়ামিটার ছিল দেখো এতটুকু। আর রাইট হ্যান্ড সাইডে দেখো যে একদম উপরের ছবিটা দেখো যে ইনওয়ার্ড ইউট্রপিক রিমডেলিং, মানে ভেতরের দিকে সে তার রিমডেলিং হচ্ছে। রিমডেলিং হয়ে কি হচ্ছে আলটিমেটলি, ইন্টারনাল যে ক্যালিবার ছিল বা ডায়ামিটার ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু তার কমে গিয়েছে। দেখো লেফট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে একদম উপরেটা দেখো, তার ইন্টারনাল ডায়ামিটার কিন্তু কমে গিয়েছে। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে যে সে ইনওয়ার্ড ইউট্রপিক রিমডেলিং করে বা আস্তে আস্তে তার ইনওয়ার্ড তার মাসল গুলো গ্রোথ হয়ে বা মাসল গুলো হাইপারট্রফি হয়ে সে যদি তার ক্যালিবার কমে যায়, আমরা তো পড়েছিলাম যদি ক্যালিবার কমে যায় R⁴, তোমাদের তো এটা মনে আছে ঠিক না? লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম। শাহানা, সেটা তোমার মনে আছে?
জি স্যার। হ্যাঁ, ব্লাড ফ্লো কিন্তু ছিল কি r⁴, তাই না? তাহলে দেখো সে যদি ইন্টারনাল যে আর বা যে তার যেটা রেডিয়াস আছে সে যদি এটাকে যদি সে কমিয়ে দেয় তাহলে ব্লাড ফ্লো কমবে নাকি বাড়বে? হ্যালো? স্যার কমবে। কমবে, ভেরি গুড। তাহলে তাহলে হচ্ছে এটা একটা ওয়ে হতে পারে, ঠিক আছে, যে ইনওয়ার্ড ইউট্রোপিক রিমডেলিং। আর সেকেন্ড একটা ওয়ে দেখো হাইপারট্রফিক রিমডেলিং। হাইপারট্রফিক রিমডেলিং বলতে বোঝাচ্ছি, হ্যাঁ, এখানে যে সেলগুলোর হাইপারট্রফিক হবে, মানে হাইপারট্রফি হবে, বুঝতে পেরেছো? হাইপারট্রফি হবে, হাইপারট্রফি মানে সেলের সাইজটা বেড়ে যাবে। এই দেখো, আরেকটা দেখো আউটওয়ার্ড রিমডেলিং, থার্ড পয়েন্ট দেখো। আউটওয়ার্ড রিমডেলিং এ যদিও দেখতে পাচ্ছ যে তার ইন্টারনাল যে আর, যেটা যে রেডিয়াস কিন্তু বেশি, সমস্যা নেই, কিন্তু আউটওয়ার্ড যে রিমডেলিং করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে ব্লাড ভেসেলের ইনটেকনেস যাতে ঠিক থাকে, ব্লাড ভেসেল যাতে রাপচার না হয়ে যায়, বুঝতে পেরেছো? আচ্ছা, ফোর্থ দেখো আউটওয়ার্ড হাইপারট্রফিক রিমডেলিং, বুঝতে পেরেছো? তা এখানে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে থার্ড এন্ড ফোর্থ কিন্তু একটু ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে যে ফোর্থ দেখো তার যে ওয়ালের থিকনেস কিন্তু বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ? আউটওয়ার্ড হাইপারট্রফিক রিমডেলিং। এখন তোমরা নিচের লাইনগুলো আসি পড়ি আমরা। দেখো ভাস্কুলার রিমডেলিং রেসপন্স টু এ ক্রনিক ইনক্রিজ ইন ব্লাড প্রেশার অর ব্লাড ফ্লো। দেখো ফার্স্ট বলেছে স্মল আর্টারিজ অ্যান্ড আর্টেরিওল দ্যাট কনস্ট্রিক্ট ইন রেসপন্স টু ইনক্রিজ ব্লাড প্রেশার, এটাকে বলা হচ্ছে ইনওয়ার্ড ইউট্রফিক রিমডেলিং, বুঝতে পেরেছো? তার মানে বলতে যাচ্ছে যে স্মল যেগুলো আর্টারিজ আছে বা আর্টেরিওল আছে, স্মল স্মল আর্টারিজ আর আর্টেরিওল, তারা কি করবে? তারা হচ্ছে যে তারা কনস্ট্রিক্ট করবে, কনস্ট্রিক্ট ইন রেসপন্স টু ইনক্রিজ ব্লাড প্রেশার, এটাকে বলা হচ্ছে ইনওয়ার্ড ইউট্রফিক রিমডেলিং, ঠিক না? আচ্ছা, এরপরে দেখো ইন লার্জ ভেসেলস, এক লাইন পরে ইন লার্জ ব্লাড ভেসেলস দ্যাট ডু নট কনস্ট্রিক্ট ইন রেসপন্স টু ইনক্রিজ ব্লাড প্রেশার দেয়ার মে বি hypertrophic remodeling with increase in thickness and total cross sectional area of the vascular wall. আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে একটু লার্জ আর্টারি, সে কিন্তু কনস্ট্রিক্ট করতে পারছে না, ঠিক না? তখন তার কি করবে, তার সেলগুলো হাইপারট্রফি হবে, মানে সাইজে বড় হয়ে সেটার থিকনেস বেড়ে যাবে, ঠিক না? এইটা, তাহলে উপরে যে দুইটা সেটা বুঝতে পেরেছো নাকি? স্যার এটা বুঝলাম না, ইউট্রফিক রিমডেলিংটা মানে কি? আচ্ছা, সেটা ইউট্রপিক রিমডেলিং বলতে বোঝাচ্ছি যে যদি স্মল আর্টারি বা আর্টারিওলে যদি কোনো কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে এটা কি করে যে তার যে লুমেনের যে রেডিয়াস বা ডায়ামিটারটা কিভাবে কমাবে, সে ভেসেলটা কনস্ট্রিক্ট করবে, এটাই বলছে। দেখো লেখাগুলো পড়ে দেখো, ইন স্মল আর্টারিজ অ্যান্ড আর্টেরিওল দ্যাট কনস্ট্রিক্ট ইন রেসপন্স টু ইনক্রিজ ব্লাড প্রেশার, এটাকে বলা হচ্ছে ইনওয়ার্ড ইউট্রপিক রিমডেলিং, বুঝতে পেরেছো? সে স্যার কনস্ট্রিক্ট, তাহলে না, কনস্ট্রিক্ট হলে না ব্লাড ফ্লো কমে যাবে? হ্যাঁ বলছে। কনস্ট্রিক্ট হলে তো ব্লাড ফ্লো কমেই যাবে। ও আচ্ছা, মানে ব্লাড প্রেশার যাতে ক্যাপিলারিতে হাই না হয় সেজন্য। না, এখানে হচ্ছে যে আমি কিন্তু কথা বলছি হচ্ছে মাইক্রো সার্কুলেশন নিয়ে, ঠিক আছে? আমি কিন্তু মাইক্রো সার্কুলেশন নিয়ে মেলে কথা বলছি স্টিল নাও, যে এখানে যদি একটা অর্গানে যদি কোনো কারণে ব্লাড ফ্লো বেড়ে যায় বা প্রেশার বেড়ে যায়, ঠিক না, মানে ব্লাড হুম। ফ্লো বেড়ে যায়, তাহলে আমার যে আর্টেরিয়াল বা মেট্রো আর্টেরিয়াল সে কি করবে, কনস্ট্রিক্ট করে সেই ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করবে, এটাকে বলেছে ইনওয়ার্ড ইউট্রপিক রিমডেলিং, বুঝতে পেরেছো? আচ্ছা, মানে তোমাদের বিপিটা যদি, কন্ট্রোল করবে, বুঝিনি, আবার বলো। ব্লাড প্রেশারটাকে ডিক্রিজ করবে যাতে ক্যাপিলারিতে ব্লাড বেশি ইয়া। ব্লাড প্রেশার না, ব্লাড ফ্লোটাকে ডিক্রিজ করবে, ব্লাড ফ্লো। ফ্লো ডিক্রিজ করলে তো প্রেশার ডিক্রিজ হয়। না, আমি এখানে কিন্তু লোকাল কথা বলছি, আমি কিন্তু প্রিপারেশন নিয়ে কথা বলছি না। না, ইয়া মাইক্রো সার্কুলেশনের কথা যে যে বলছি, আমি মাইক্রো সিস্টেমিকটা সার্কুলেশন কথা বলছি। বলছি, না সিস্টেমিক বলছি না, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা তো তোমাদের বুঝতে পেরেছি, তোমাদের একটু কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কাজ করো, এই চারটা ছবি এটা বাদ দাও, জাস্ট এই পয়েন্টটা মনে রাখো, ঠিক আছে?
যে ভ্যাসকুলার রিমডেলিং ইন রেসপন্স টু ক্রনিক চেঞ্জেস ইন ব্লাড ফ্লো আর ব্লাড প্রেশার। আর তোমরা এটা দেখে নিও, এটা খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে? হ্যাঁ। স্যার, এখানে আপনি বলেছিলেন ওই লাস্ট পয়েন্টটাতে কিডনির যে উদাহরণটা দিয়েছিলেন ওটা আবার বলতে ভালো হতো। মানে ভাস্কুলার রিমডেলিং এ কিডনির ওয়ালের আচ্ছা যে আচ্ছা চেঞ্জটা, হাই ব্লাড প্রেশার অথবা আচ্ছা লো ব্লাড প্রেশার, ওই এক্সাম্পলটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, মানে সেটা হচ্ছে যে লোকাল কন্ট্রোল অফ ব্লাড ফ্লো, লাইক হচ্ছে কোনো কারণে সিস্টেমিক হাইপারটেনশন হয়েছে, বা কোনো কারণে হাইপার টেনশন হয়েছে, মানে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে। যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড ফ্লো বেড়ে যাবে, তাই না? কোনো একটা অর্গানেও ব্লাড ফ্লো বেড়ে যাবে, ঠিক না? যদি প্রেশার বাড়ে তাহলে ফ্লো তো বাড়বে। আমরা কি জানি যে ওহমস ল অনুযায়ী ফ্লো ইজ প্রপোর্শনাল টু দ্য প্রেশার ডিফারেন্স, এটা আমরা পড়েছিলাম, ঠিক না? এটা কি মনে আছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে প্রেশার ডিফারেন্স বা যদি প্রেশার বেড়ে যায় তাহলে ফ্লো বেড়ে যাবে। এখন আমার কিডনি হচ্ছে ভেরি মাচ সেন্সিটিভ অর্গান, ঠিক আছে? যদি প্রেশার যদি কন্টিনিউয়াসলি যদি বেড়ে যায় তাহলে কিডনির যে গ্লোমেরুলাস নেফ্রনের ইনজুরি হবে, বা আলটিমেটলি সেখান থেকে একটা পেশেন্টের সিকেডি হবে, সিকেডি বা কিডনির প্রবলেম শুরু হবে আর কি। তো তাহলে আমার এই যে হাই ফ্লোটাকে কন্ট্রোল করতে হবে, যেহেতু প্রেশার বেড়ে গেছে, হাই ফ্লোটাকে কন্ট্রোল করতে হবে। এই ফ্লোটা কন্ট্রোল করার জন্য সেটা একটা হচ্ছে অ্যাকিউট কন্ট্রোল, একটা হচ্ছে লং টার্ম কন্ট্রোল। অ্যাকিউট কন্ট্রোল কি হবে? অ্যাকিউট কন্ট্রোল হবে সেখানে তোমার লোকালি কিছু সাবস্টেন্স রিলিজ হবে, সেগুলো কি করবে, সেগুলো হচ্ছে ভেসেলকে কনস্ট্রিক্ট করার চেষ্টা করবে, তাই না? আচ্ছা, সাপোজ অ্যাকিউট কন্ট্রোল হচ্ছে, অ্যাকিউট কন্ট্রোলও কাজ হচ্ছে না বা অ্যাকিউট কন্ট্রোল এনাফ না, অ্যাকুরেট না, তখন আমার আস্তে আস্তে লং টার্ম কন্ট্রোল আসবে। তো লং টার্ম কন্ট্রোল যে আসবে, লং টার্ম কন্ট্রোলে একটা বলেছেন যে ভাস্কুলার রিমডেলিং। ভাস্কুলার রিমডেলিং এ তখন কি হবে? তখন তখন যে এন্ডোথিলিয়াম, আমরা যে একটা আর্টেরিয়াল বা আর্টেরিয়ার যে লেয়ার গুলো, ঠিক না? আমরা তো লেয়ার তো জানি, একটা হচ্ছে এক্সটার্নাল, মিডিয়া, ইন্টারনাল, ঠিক না? ঠিক না? যেটা মিডিয়া বা যেটা মাসল পার্ট, সেই মাসল গুলোর আস্তে আস্তে হাইপারট্রফি হবে। হাইপারট্রফি মানে প্রতিটা মাসলের সাইজ বাড়বে, নট দ্য নাম্বার অফ দ্য মাসল সেল আর মাসল ফাইবার, ঠিক আছে? যখন এই প্রতিটা মাসলের সাইজ বাড়বে তখন টিউনিকা যে মিডিয়া, টিউনিকা মিডিয়ার সাইজটা আস্তে আস্তে বাড়বে, টিউনিকা মিডিয়ার ভলিউম বাড়বে। যখন টিউনিকা মিডিয়া যখন বেড়ে যাবে তখন আস্তে আস্তে ইন্টারনাল যে ডায়ামিটারটা আস্তে আস্তে কমে যাবে, ঠিক না? যখন টিউনিকা মিডিয়া যখন বেড়ে যাবে তখন ইন্টারনাল যে ডায়ামিটার সেটা খুব কমে যাবে। হ্যাঁ, আলটিমেটলি যদি ইন্টারনাল ডায়ামিটার বা যদি আর কমে যায়, যদি আর কমে যায় বা রেডিয়াস কমে যায় তাহলে ফ্লোর তো কমে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই জন্য এই জন্য যাদের সিস্টেমিক হাইপার টেনশন থাকে বা যাদের ব্লাড প্রেশার বেশি থাকে, তাদের তাদের যে কিডনি, তাদের যদি কিডনির যে ভেসেলগুলো যদি তোমার আহ অটোপসি করা যায় বা আন্ডার মাইক্রোস্কোপে দেখা যায়, তাহলে দেখা যায় তাদের যে টিউনিকা মিডিয়া হাইপারট্রফি হয়ে আছে এবং তাদের ইন্টারনাল যে ডায়ামিটারটা কম, মানে লুমেনটা চিকন হয়ে গেছে।